পরের দিন সকালবেলা তৃণা রানী সুপ্তিদের বাড়িতে এলো। নতুন কুটুম, মনে যত অশান্তি থাকুক, ভালো মন্দ কিছু না রাঁধলে হয় না। সুবর্ণা রানী ব্যস্ত পায়ে রান্নাঘরে ছুটে গেল। ফ্রিজ থেকে একে একে মাছ মাংসের পোটলা বের করে জলে ভিজাতে দিল। সুপ্তি শুয়েছিল। সারা রাত জেগে থাকার ফলে মাথায় চিনচিনে ব্যথা করছে, চোখ দুটো ফোলা। শাশুড়িকে দেখে তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসল সুপ্তি। মাথায় ওড়না টেনে ঘুমটা দিল। অবাক বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে বলল, মা আপনি? বসুন প্লিজ, আমি চোখে মুখে জল দিয়ে আসছি। সুপ্তি ব্যস্ত পায়ে কলতলায় চলে গেল। চোখে মুখে জলের ছিটা দিতেই চোখ দুটো জ্বলে গেল। পরনের বাসি পোশাক পাল্টে একটা সুতি শাড়ি পরে নিল। মাথায় চিরুনি চালিয়ে চুলগুলো পরিপাটি করে সিঁথি ভর্তি সিঁদুর পরে নিল। তারপর চট করে শাশুড়ি মায়ের পছন্দের চা বানিয়ে নিয়ে ঘরে চলে গেল। তৃণা রানী বসেছিল। চোখের ইশারায় সুপ্তিকে পাশে বসতে বলল। হাত বাড়িয়ে চাটা টেনে নিয়ে ধীরে ধীরে চায়ে চুমুক দিল। সুপ্তি মাথা নিচু করে শাশুড়ি মায়ের পাশে বসে রইল। তৃণা রানী চাটুকু শেষ করে সুপ্তির দিকে এক পলক তাকালো। বলল, তোমাদের আমি খুশি মনে হানিমুনে ঘুরতে পাঠালাম। জানি ওখানে জঘন্য একটা কাণ্ড ঘটে গেছে। যত যাই হয়ে যাক সুপ্তি, তুমি সত্যি মিথ্যা ঠিক ভুল যাচাই না করে আবিরকে কেন ভুল বুঝলে? আমি তো তোমাকে ম্যাচিউর মেয়ে বলেই জানতাম। আমার ছেলেটা এতটাও খারাপ না সুপ্তি। ও বারবার কেন কষ্ট পাবে বলতে পারো? কি বলবে সুপ্তি? ও নিজেই ভেতরে ভেতরে অনুশোচনায় দগ্ধ হয়ে যাচ্ছে। যতবার আবিরকে কষ্ট দিয়ে বলা কথাগুলো মনে পড়েছে, ততবারই নীরব চোখের জলে বালিশ ভিজে উঠেছে। গতকাল থেকে আবিরকে কতবার ফোন দিয়েছে সুপ্তি, ভুলেও ফোন রিসিভ করেনি আবির। ইস, না জানি মানুষটা মনে কত অভিমান অভিযোগ পুষে রেখেছে। কথা বলছো না কেন সুপ্তি? সুপ্তি শাশুড়ি মায়ের এক হাত জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে দিল। বলল, আমার ভুল হয়ে গেছে মা, আমি আপনার কথা রাখতে পারিনি। না চাইতো তাকে খুব কষ্ট দিয়ে ফেলেছে। আমাকে ওর কাছে নিয়ে চলুন মা, প্লিজ। তৃণা রানী সুপ্তির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। গতকাল রাত থেকে আবিরের মুখটা শুকনো, থমথমে। ছেলের করুণ মুখের দিকে তাকানো যাচ্ছিল না। মা হয়ে সহ্য করতে পারেনি তৃণা রানী, তাই তো ভোরেই রওনা দিয়েছে। সুপ্তিকে নিয়ে তবেই বাড়ি ফিরবে। আবিরটা এত চাপা স্বভাবের হয়েছে। বুকের ভেতর নিঃশব্দে ঘূর্ণিঝড় বয়ে গেল, মুখ ফুটে কিছুই বলে না। তৃণা রানী বলল, আমার ছেলেটাকে আর কষ্ট দিও না সুপ্তি। ওর বুক ফেটে গেল, মুখ ফুটে নিজের কষ্টের কথা কাউকে বলে না, জানো? বুকের ভেতর দুঃখ পুষে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রাখে। তোমাকেও অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তোমার অবুঝপনা, ওকে ভুল বুঝে দূরে সরে যাওয়া ও কিছুতেই মেনে নিতে পারেনি। ফোন দিয়েছিলাম, আজ নাকি শোরুমেও যায়নি, জানো? যাই হোক, রেডি হয়ে নাও, খেয়ে দিয়ে রওনা দেব। আর একটা কথা, আমার ছেলের সুখের জন্য আমি সব কিছু করতে পারি সুপ্তি, সব কিছু। শেষের কথাটা একটা গাঢ় কণ্ঠে বলল তৃণা রানী। সুপ্তিরা দুপুরের দিকে বাসায় পৌঁছে গেল। সুপ্তি সিঁড়ি বেয়ে নিজেদের ঘরে ছুটে গেল। সারা ঘর, ব্যালকনি, বাথরুম, কোথাও আবিরকে দেখতে পেল না। সুপ্তির মনটাই খারাপ হয়ে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে টিয়া পাখির খাঁচা ধরে বলল, আবির কোথায় বিবিসি? টিয়া পাখি সুপ্তিকে দেখে মনের সুখে ডানা জাপটালো। ঠোঁট নেড়ে বলল, আবিরের মন খারাপ, আবিরের মন খারাপ। সুপ্তি টিয়া পাখির খাঁচার সাথে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, আমারও অনেক মন খারাপ বিবিসি। শুয়ে বসে সুপ্তির একটুও সময় কাটছিল না। সুপ্তি গোছানো ঘর এলোমেলো করে আবার গোছালো। তারপর সময় নিয়ে স্নান করলো। একটা লাল টুকটুকে শাড়ি এক পেজ দিয়ে পরল। ব্যালকনিতে গিয়ে সাজের সামগ্রী নিয়ে হাঁটু মুড়ে বসল। ভেজা চুল দিয়ে টপটপিয়ে জল গড়িয়ে পড়ছে। পায়ে সুন্দর করে আলতা পরে, চোখে মোটা করে কাজল টেনে নিল। চওড়া সিঁথি ভর্তি মোটা করে সিঁদুর পরে
কপালে একটু বাঁকা করে টিপ পড়ল। ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও কি মনে করে লিপস্টিক রেখে দিল। শুধু সুন্দর করে ঠোঁট দুটো এঁকে নিল। চুলের জল মুছে চুলগুলো শুকিয়ে নিল। তারপর মাথায় হাত খোপা করে খোপায় এক মুঠো বেলি ফুল গুজে দিল। বাইরে চোখ পড়তেই দেখল সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে গেছে। তারপর ঘর অন্ধকার করে ব্যালকনিতে চুপটি করে বসে রইল। তৃষ্ণার্ত দুনয়ন চাতক পাখির মতো আবিরের ফেরার প্রহর গুনছে। আবির এলো রাত 11টার দিকে। সচরাচর এত রাত করে বাড়ি ফেরে না আবির। সুপ্তির সাথে থাকতে থাকতে অভ্যাস খারাপ হয়ে গেছে। খালি ঘরে একদম মন টিকে না, ঘুমও আসে না সহজে। মা তো ভোরে বলল সুপ্তিকে আনতে যাচ্ছি। মেয়েটার যে জেদ, এত তাড়াতাড়ি আদৌ ফিরবে নাকি কে জানে। এক মন বলে সুপ্তি ফিরেছে, অন্য মন বলে ফিরেনি। এত রাতে বাড়ি ফিরে কাউকে দেখতে পেল না আবির। শুধু বুয়া দরজা খুলে দিয়ে বলল, ভাত দেবো দাদা ভাই? দাও। মা কোথায়? মনে হয় ঘুমিয়ে পড়েছে। ও, তার মানে সুপ্তি ফিরেনি। আবিরের মনটাই খারাপ হয়ে গেল। হাত মুখ ধুয়ে ভাত খেতে বসলো। কয়েক গাল খেয়ে হাত ধুয়ে উঠে পড়ল। আর খেতে ইচ্ছে করছে না। এলোমেলো পায়ে ঘরে চলে গেল। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। ঘরের লাইট জ্বেলে দিতেও ইচ্ছে করল না। ফোনের লাইট জ্বালিয়ে দরজা আটকে দিল। তারপর নিঃশব্দ পায়ে ব্যালকনিতে চলে গেল বিবিসির সাথে দেখা করতে। আশ্চর্য, আজ ব্যালকনির লাইটটাও কেউ জ্বেলে দেয়নি। ব্যালকনির টিমটিমে হলদে লাইট জ্বেলে দিতেই সামনে স্বয়ং সুপ্তিকে আবেদনময়ী রূপে দাঁড়িয়ে থাকতে দেখে বাকরুদ্ধ হয়ে গেল আবির। মাথা ঝিমঝিম করে উঠল। বুকের ভেতরে একটা কোমল হৃদয় আছে। সেই হৃদয়ে নিঃশব্দে কাঁপন ধরে গেল। পা দুটো অসম্ভব কাঁপছে। ভুল দেখছে না তো আবির, নাকি জেগে জেগে স্বপ্ন দেখছে? সুপ্তি ধীর পায়ে ফ্লোরে আলতার লাল রঙা ছাপ ফেলে হেঁটে এলো। আবিরের খুব কাছে দাঁড়িয়ে একটু উঁচু হয়ে আবিরের এলোমেলো চুলগুলো ঠিক করে দিল। আবিরের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমায় কেমন লাগছে? আবির হাত বাড়িয়ে সুপ্তিকে আরেকটু কাছে টেনে নিল। দুজনের মাঝে যতটুকু দূরত্ব ছিল নিমিষেই মিশিয়ে দিয়ে সুপ্তির উন্মুক্ত কোমর শক্ত করে চেপে ধরল। সুপ্তির মায়া মায়া মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অধরে অধর মিলিয়ে দিল। দুজনেই ভালো লাগায় আবেশে বুঁদ হয়ে রইল অনেকক্ষণ। তীব্র সুখের অনলে সুপ্তির অধর জ্বলে গেল। ব্যথা অনুভব করে আবিরকে সরিয়ে দিতে আবিরের ঘোর কেটে গেল। ছেড়ে দিল সুপ্তিকে। তারপর কোনো কথা না বলে হাত দিয়ে অধর মুছতে মুছতে ঘরে চলে গেল আবির। ঘরের লাইট জ্বেলে দিতেই দেখল সুপ্তি আবিরের পাশে এসে দাঁড়িয়েছে। কাজল কালো, ঘোর লাগা স্বচ্ছ চোখ দুটো জলে টলমল করছে। আবিরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সুপ্তি এক ছুটে আবিরের বুকের ভেতর আশ্রে পড়ল। কাঁদতে কাঁদতে হেসকি তুলে বলল, তুমি অনেক পচা আবির, কেন আমাকে ছেড়ে এলে বলো? তুমি কি পারতে না আমার ভুলগুলো ভেঙে দিয়ে আমাকে জোর করে তোমার সাথে নিয়ে আসতে? বলো, পারতে না? কেন শুধু শুধু নিজেও কষ্ট পেলে আর আমাকেও কষ্ট দিলে? আর গতকাল রাতের পর থেকে আমার ফোন রিসিভ করনি কেন? আমি কতটা টেনশনে ছিলাম তুমি জানো? আবির সুপ্তিকে বুকের ভেতর পিষে ফেলল। অধৈর্য হয়ে বলল, আর কেঁদো না লক্ষ্মীটি। তুমি তখন এমন জেদ ধরলে আমারও মাথাটা গরম হয়ে গেল। ভালো তো আর বাসো না, আমার জন্য এত অস্থির হয়েছ কেন? সুপ্তির কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেছে। ভালোবাসার আসল সংজ্ঞা কি সুপ্তি জানা নেই। শুধু জানে এই মানুষটা সুপ্তির অস্তিত্বে মিশে গেছে। এই মানুষটাকে ছাড়া ভালো থাকা অসম্ভব। সুপ্তি ছটফটিয়ে উঠল। অভিমানে বুঝে আসা কণ্ঠে বলল, ছাড়ো আমাকে। আবির আর একটু শক্ত করে চেপে ধরল সুপ্তিকে। বলল, না, ছাড়বো না। সুপ্তি বিষণ্ণ কণ্ঠে বলল, ছেড়েই তো এসেছিলে। তোমার কথা রাখতেই ছেড়ে এসেছিলাম। সুপ্তি আবিরের বুকের ভেতর মুখ গুজল। বলল, তুমি এমন কেন? কেমন আমি? সুপ্তি মুখ তুলে তাকালো। বলল, সবার সুখের কথা ভাবো, শুধু নিজের সুখের কথা ভাবো না। আবির সুপ্তিকে চট করে কোলে তুলে নিল। গাঢ় কণ্ঠে বলল,
এখন থেকে ভাববো। সুপ্তি সন্দিহান কণ্ঠে বলল, সত্যি তো? 3 সত্যি। আবির আস্তে করে সুপ্তিকে শুইয়ে দিয়ে নিজেও পাশে শুলো। তারপর সামান্য ঝুঁকে সুপ্তির মায়াবী মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। কাঁদতে কাঁদতে সুপ্তির চোখের কাজল লেপটে গেছে, সিঁদুরও কপালে চারপাশে লেপটে গেছে। ছলছল চোখ, গাল ভর্তি শুকনো জল চিকচিক করছে। আবির সুপ্তির কপালে গাঢ় চুমু এঁকে দিল। সুপ্তির কি হলো কে জানে। আবিরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আবেগঘন কণ্ঠে বলল, কখনো আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না, আমি সহ্য করতে পারবো না। আবিরের চোখ দুটো ভিজে উঠল, বুকের ভেতর কি যেন কামড়ে ধরল। সুপ্তির হাতে হাত রেখে গাঢ় ও দৃঢ় কণ্ঠে বলল, সারা জীবন একে অপরের পরিপূরক হয়ে থাকবো আমরা। পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। দুজন কপতি যখন আবেগঘন মুহূর্তে ভালোবাসার সম্পর্কে একে অপরকে সারা জীবন বেঁধে রাখার অঙ্গীকার করছিল, তখন দূর আকাশে বসে থাকা ভাগ্য বিধাতা বোধহয় মুখ টিপে হাসছিল। কারণ দুজনের স্বামী স্ত্রীর গভীর সম্পর্ক শুরু হওয়ার অনেক আগেই কোনো এক বিষণ্ণ মুহূর্তে তাদের বিচ্ছেদের গল্পটা অদৃশ্য কালিতে স্পষ্ট করে লেখা হয়ে গিয়েছিল। 3 মাস পরের ঘটনা। বারটি ছিল রবিবারের বিষণ্ণ সন্ধ্যা। আকাশ অন্ধকার করে রাত নামার আগে পুরো স্বর্ণছেরার মানুষের মুখে মুখে রটে গেল নিহারবাবুর ছোট মেয়ে দীপ্তির জামাই বড় মেয়ে সুপ্তিকে নিয়ে পালিয়ে গেছে। যাওয়ার আগে নাকি বড় মেয়েটা ঘটা করে চিঠিও লিখে রেখে গেছে। কিন্তু কি এমন লেখা আছে ওই চিঠিতে? আরও একটা ব্যাপার ঘটে গেছে। নিহারবাবুর ছোট মেয়েটি নাকি গর্ভবতী। 3 মাস যাবৎ পারিবারিক অশান্তির জন্য ছোট মেয়েটা বাপের বাড়িতে পড়ে আছে। কেউ কৌতূহল নিয়ে কিছু জানতে চাইল, এই বাড়ির মানুষগুলো কাউকে ভেতরের খবর বলে না, সব সময় লুকোছাপা করে যেত। অবশেষে আজ থলের বিড়াল বেরিয়ে এলো। আবির সুপ্তি লিখে রেখে যাওয়া চিঠিটা হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে। চিঠিটা একবার পড়েছে আবির, দ্বিতীয়বার আর পড়ার সাহস হয়নি। এখনো বুকের ভেতর অসম্ভব কাঁপছে, মনের ভেতর তোলপাড়, শরীরের ভেতর তীব্র জ্বলুনি অনুভব করছে আবির। ইতিমধ্যে দীপ্তি সুপ্তির একটা লেখা বাংলা খাতায় এনে দিল। প্রত্যেকটা অক্ষর ধরে ধরে চিঠিটার সাথে মিলালো আবির। কোনো ভুল নেই, চিঠিটা একদম সুপ্তির হাতের লেখা চিঠি। সুপ্তি লিখে সামান্য বাঁকা করে, পেঁচিয়ে পেঁচিয়ে ছোট ছোট অক্ষরে, পুরো খাতা ভরাট করে, দেখতে বেশ লাগে। এত নিখুঁতভাবে আবিরকে ঠকাতে পারল সুপ্তি। ওর একবারও বুক কাঁপল না। তাহলে এতদিন মিথ্যে অভিনয় ছিল বুঝি? 4.5 মাস আবিরের সংসার করেছে সুপ্তি। কত সুখ দুঃখ, মান অভিমান, হাসি কান্না, ভালো লাগা ভালোবাসার গল্প ছিল ওদের। আবির তো কখনো সুপ্তিকে কোনো কিছুর অভাব রাখেনি। তাহলে কিসের লোভে সুপ্তি আজ ঘর ছাড়ল? ট্রিনা রানী খবর পেয়ে রাতের আধারে স্বর্ণছেরায় ছুটে এসেছে। এই তো 2 দিন আগে ঘটা করে আবির সুপ্তিকে স্বর্ণছেরায় ঘুরতে পাঠালো। 2 দিনের ব্যবধানেই নাকি সুপ্তি আবিরকে ফেলে সৌভিকের হাত ধরে পালিয়ে গেছে। এটা কি আদৌ সম্ভব? সুপ্তির মতো মেয়ে এইরকম একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে কখনো কি কল্পনা করেছিল ট্রিনা রানী? করেনি তো। বারবার কেন তার ভালো ছেলেটাই কষ্ট পায়? ভগবান কি আবিরের কপালে সুখ লিখে রাখেনি? আবির। বাড়ির পরিবেশ থমথমে। আবির ড্রয়িং রুমে মাথা চেপে ধরে নিচু হয়ে চেয়ারে বসেছিল। মায়ের মলিন কণ্ঠ শুনে মুখ তুলে তাকালো। কি করুণ চাউনি! ট্রিনা রানী ছুটে এলো, আবিরের মুখোমুখি দাঁড়িয়ে কাঁধে 1 হাত রাখল। অস্ফুট স্বরে বলল, এসব কি শুনছি বাবা? আবির বসা অবস্থায় মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। অনেকক্ষণের আটকে রাখা কান্নাটা মায়ের স্নেহের স্পর্শ পেয়ে চোখের জল হয়ে বেরিয়ে যাচ্ছে। আবির ঠিক কবে পাগলের মতো হাউমাউ করে কেঁদেছিল ট্রিনা রানীর মনে পড়ে না। বড় হওয়ার পর কখনো আবিরকে এতটা ভেঙে পড়তে দেখেনি ট্রিনা রানী। ছেলেকে এতটা বেকুল হয়ে কাঁদতে দেখে
কষ্টে তৃণা রানীর বুকটা ফেটে গেল, নিজেও ফুফিয়ে কেঁদে দিল। ছেলের মাথায় স্নেহের হাত বুলাতে বুলাতে বলল, শান্ত হ বাবা, তুই আমার ছেলে, তোকে এত ভেঙে পড়লে চলে? আবির ভেঙে আসা গলায় বলল, কিসের কমতি রেখেছিলাম মা আমি ওকে? ও কেন আমাকে এইভাবে ছেড়ে গেল? আমি সহ্য করতে পারছি না মা। আমার বুকের ভেতর জ্বলে পুড়ে যাচ্ছে। এর থেকে ও আমাকে একটু বিষ খাইয়ে মেরে রেখে যেত। ওর সুখের জন্য আমি হাসতে হাসতে মৃত্যু যন্ত্রণা সহ্য করে নিতাম। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না মা। আমার সুপ্তিকেই লাগবে। ওকে প্লিজ এনে দাও তুমি। কাঁদে না বাবা, তোর কোথাও ভুল হচ্ছে না তো? আবিরের হাতে ধরে রাখা চিঠিটা তৃণা রানীকে পড়তে দিল। তৃণা রানী চোখের জল মুছে আবিরের পাশে বসল। তারপর চিঠির ভাঁজ খুলে পড়তে আরম্ভ করল। আবির, প্রথমেই সরি। তোমাকে ফেলে চলে যাওয়া জানি আমার উচিত হবে না, তবু উপায় নেই, কারণ তুমি আমার স্বপ্ন পুরুষ নও। আমি ভালোবাসি সৌভিককে, ঠিক তুমি যেমন এক দেখায় আমাকে ভালোবেসে ফেলেছ, আমিও তেমন সৌভিককে এক দেখায় ভালোবেসে ফেলেছি। ভেবেছিলাম তোমাকে বিয়ে করলে ওকে ভুলে যাব, আমি ব্যর্থ। দিন শেষে সৌভিককে এক সেকেন্ডের জন্য ভুলতে পারিনি। প্রথম প্রেম, প্রথম ভালোবাসা এত সহজে ভোলা যায় না বীর। তোমার সাথে দিনের পর দিন ভালোবাসার সুখে থাকার অভিনয় করে আমি বড্ড হাঁপিয়ে উঠেছিলাম। সিলেটের ওই রিসোর্টে যখন প্রথম জানতে পারলাম সৌভিকা আমাকে ভালোবেসে ফেলেছে, তখন মনে মনে কি যে খুশি হয়েছিলাম আবির, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। সেদিন তুমি যদি ভুল করেও আমার চোখের দিকে গভীরভাবে এক পলক তাকাতে, ঠিকই আমার মনের ভেতর কি চলছে চট করেই ধরে ফেলতে পারতে। তোমার সাথে কাটানো সময়গুলো সত্যিই আমি বড্ড উপভোগ করেছি। তুমি একজন সুপুরুষ, প্রত্যেকটা মেয়ের স্বপ্ন পুরুষ তুমি। আফসোস, শুধু আমার স্বপ্ন পুরুষ হতেই দেরি করে ফেললে। তুমি শোরুমে চলে যাওয়ার পর প্রায় আমি সৌভিকের সাথে ফোনে যোগাযোগ করতাম। ওর প্রমোশনের জন্যই অপেক্ষা করছিলাম। কথা ছিল সৌভিকের প্রমোশন হয়ে গেলে আমাকে নিয়ে যাবে। সুযোগটা যে এত তাড়াতাড়ি এসে যাবে আমি ভাবিইনি। সৌভিক ততটাও খারাপ না আবির। আসলে ও আমাকে তোমার সাথে একদম সহ্য করতে পারতো না, তাই দীপ্তির সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছিল। ছোটবেলা থেকে আমার সব কিছু দীপ্তি নিয়ে নিত, না দিতে চাইলে জোর করে নিত। আমার প্রথম খুব মন খারাপ হতো, এখন সয়ে গেছে। কিন্তু ওর জীবনের সবচেয়ে দামি জিনিসটা যে না চাইতেই আমি সারা জীবনের জন্য পেয়ে যাব, স্বপ্নেও ভাবিনি। তুমি মন খারাপ করো না আবির, আমি মন ভরা আশীর্বাদ করি তুমি আমার থেকেও শতগুণ ভালো কাউকে পাবে। তার জীবনে তুমি সত্যিকারের দ্বিতীয় বসন্ত হয়ে আসবে। আমাকে খোঁজার বৃথা চেষ্টা করো না। ভালো থেকো আবির। ইতি সৌভিকের সুপ্তি। পুরো চিঠিটা পড়তে গিয়ে রাগে দুঃখে ক্ষোভে তৃণা রানীর শরীর জ্বলে গেল। দাঁতে দাঁত চেপে বলল, বেঈমান, স্বার্থপর, অকৃতজ্ঞ। সুবর্ণা রানী চোখের জল মুছে বলল, পর কখনো আপন হয় না। সুপ্তিকে আমি নিজের পেটের মেয়ের মতো আদর যত্ন দিয়ে পেলে পুষে বড় করেছি, অথচ মেয়েটা আমার পেটে ছুরি মেরে চলে গেল। দীপ্তির এখনো ছাড়াছাড়ি হয়নি। দীপ্তির পেটে ওই অমানুষটার বাচ্চা। মেয়েটা আমার অতিশোকে পাথর হয়ে গেছে। তৃণা রানী বলল, খুনাক্ষরেও বুঝিনি মেয়েটার পেটে পেটে এত শয়তানি। কি ভালো মানুষের মুখোশ পরেই না থাকতো বেঈমানটা। আবির স্তব্ধ হয়ে বসে আছে, চোখের জল শুকিয়ে গেছে, মাথা এলোমেলো, নাজুক মন, অশান্ত হৃদয়। সুপ্তির আকস্মিক চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না। তৃণা রানী ফোনে সৌভিকের মাকে ইচ্ছে মতো বকল, সব সম্পর্ক ছিন্ন করে ফোন রেখে দিল। সুমিত্রা নাকি জানতো না
সৌভিক সুপ্তিকে নিয়ে পালিয়ে গেছে। তৃণারানীর মুখে প্রথম শুনল। তৃণারানী বলল, জানবে কিভাবে? ছেলেটাকে তো মানুষ করতে পারোনি, তৈরি করেছো কুলাঙ্গার। ভালো মানুষের বাচ্চারা কখনো পরের বউ নিয়ে ভেগে যায় না। ছেলে ঠিক তোমার মতোই হয়েছে, অমানুষ, সাইকো একটা। দীপ্তির ভেতরে সৌভিকের জন্য কোনো শোকতাপ নেই, কষ্ট হচ্ছে দিদির জন্য। তার এত বুদ্ধিমতী বোনটা শেষে কিনা পচা শামুকে পা কাটল। আহারে, আবিরা চলে যেতে দীপ্তি ঘরে গিয়ে ধীরে ধীরে শুয়ে পড়ল। আবির দাদার হাউমাউ করে কান্না করার শব্দ দীপ্তির চোখে চোখে ভাসছে। না চাইতো এক হাত পেটে চলে গেল। এই পেটের ভেতরে ওই কুলাঙ্গারের বাচ্চা একটু একটু করে বেড়ে উঠছে। সুবর্ণা রানী মেয়ের পাশে এসে বসল, মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, কি ভাবছিস মা? দীপ্তি পেটে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, খুব শীঘ্রই ডাক্তারের কাছে যাব মা। বাচ্চাটা রাখতে চাচ্ছি না, সেই বরং ভালো। শুধু শুধু আপদ রেখে কি করবি? সাইকোর বাচ্চা সাইকোই হবে। কথাটা শুনতে খারাপ শোনালো। সব বাচ্চা বোধহয় বাবা মায়ের মতো হয় না, কিছু বাচ্চা ব্যতিক্রম হয়। কিন্তু এই মুহূর্তে মায়ের সাথে তর্কে যেতে ইচ্ছে করলো না। আবির সুপ্তিবিহীন খালি ঘরে ঢুকতেই বুকটা হু হু করে উঠল। হতাশায় ঘিরে ধরল এই ঘর, এই বিছানা, এই ব্যালকনি। সুপ্তির সাথে কত আবেগ ঘন ভালোবাসার চরম মুহূর্ত কাটিয়েছে আবির। আজকের পর থেকে এই ঘরে এসেই সুপ্তির স্নিগ্ধ মায়াবী মুখখানি আর দেখা হবে না। সুপ্তির সাথে মন খুলে কথা বলা হবে না। আবিরের চোখ দুটো ভিজে উঠল। ফ্লোরে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। শার্টের হাতায় চোখের জল মুছে বিড়বিড় করে বলল, নারী তুমি ছলনাময়, এতটা নিষ্ঠুরভাবে না ঠকালেও পারতে সুপ্তি। আমি তোমাকে ছাড়া ভালো নেই, একদম ভালো নেই। আমার ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই অসহ্য ব্যথা, তীব্র দহন আমি এখন কাকে দেখাবো সুপ্তি? ভালো আর লাগে না। এত কেন মায়া? তবুও মনে হয় তোমায় ছাড়া বাঁচব না। শেষে 4টে লাইন গুনগুন করে আওড়ালো আবির। গলায় সুর নেই। আবির উঠে দাঁড়ালো, ছুটে গিয়ে আলমারি থেকে সুপ্তির শাড়ি টেনে বের করলো। শাড়িটা বুকের ভেতর উন্মাদের মতো জড়িয়ে ধরে নাক দিয়ে সুপ্তির শরীরের মেয়েলি গ্রান টেনে নিল। অস্ফুট স্বরে বিড়বিড় করে বলে, এই তো শাড়িতে আমার সুপ্তির শরীরের গ্রান লেগে আছে। আমি মন ভরে তোমার শরীরের গ্রান শুকছি, অথচ তোমাকে একটু ছুতে পারছি না কেন সুপ্তি? তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? কিসের কমতি রেখেছিলাম আমি তোমাকে? আবির দৌড়ে ব্যালকনিতে চলে গেল। টিয়া পাখির খাঁচাখানা শক্ত করে চেপে ধরে করুণ কণ্ঠে বলল, এই বিবিসি, এই তোকে আমি খাঁচায় বন্দি করে রাখি দেখে তুই আমাকে মনে মনে অভিশাপ দিয়েছিস, তাই না? আবির ব্যস্ত হাতে খাঁচা খুলতে খুলতে চোখের জল ফেলে বলল, আর রাখবো না বিবিসি, তোকে আমি চিরতরে মুক্তি দিয়ে দেব। আজকের পর থেকে তুই মনের সুখে আকাশে উড়বি, কেউ তোকে বাধা দেবে না। আমি যাকেই ভালোবেসে আটকে রাখতে চাই সেই আমাকে ছেড়ে পালিয়ে যায়। সুপ্তি আজ কি করেছে জানিস বিবিসি? আমাকে নিঃস্ব করে দিয়ে ওই সাইকো সৌভিক আছে না, আরে আমার ভাই, আমার ছোট ভাইয়ের সাথে পালিয়ে গেছে। সুপ্তি তো জানতো সৌভিক একটা খারাপ লোক, তারপরও কেন সৌভিকের হাত ধরে পালিয়ে গেল বলতো? ওকে যদি জোর করে ধরে নিয়ে যেত আমি এতক্ষণে পুরো পৃথিবী তোলপাড় করে ফেলতাম। সুপ্তিকে জোর করে নিয়ে যায়নি জানিস, সুপ্তি নিজের ইচ্ছেতে চলে গেছে। আমার হাতে ধরে রাখা চিঠিটা দেখ, এই চিঠি সুপ্তির লেখা। আমি কতভাবে চিঠিটা মিলানোর চেষ্টা করলাম, শুধু একটা বার সুপ্তির হাতের লেখাটুকু ভুল প্রমাণ করতে। ভুল হলোই না। পাপড়ি চলে যাওয়ার সময় তো আমার এত কষ্ট লাগেনি রে, তাহলে সুপ্তির বেলায় এত কষ্ট লাগছে কেন? ভালোবাসি বলে বুঝি।
বেঈমানটা আমার ভালোবাসা বুঝলই না। সত্যিকারের ভালোবাসা পায়ে ঠেলে ছুটে গেল মিথ্যা মরীচিকার পেছনে। একদিন বুঝবে। সেদিন না অনেক দেরি হয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার কি জানিস বিবিসি? ওর মনে সৌভিক প্রথম থেকেই গাপটি মেরে বসেছিল। আমি না বুঝতেই পারিনি। এত নিখুঁত ভালোবাসার অভিনয় করতো আমার সাথে। ওর ছলচাতুরি ধরবো কিভাবে? আমি ওকে বিশ্বাস করে বাজেভাবে ঠকে গেলাম রে। তোকে আমি আর আটকে রাখবো না বিবিসি। তুইও তোর আপন ঠিকানায় চলে যা। আবির চোখের জল মুছে জানালা খুলে টিয়া পাখিকে ছেড়ে দিল। টিয়া পাখি ডানা ঝাপটে আবিরের মন খারাপ বলতে বলতে মুক্ত আকাশে উড়াল দিল। বন্দি জীবন থেকে মুক্তির স্বাদ পেতে কেনা চায়, হোক মানুষ কিংবা পশু পাখি। বিবিসি চোখের আড়াল হতে আবিরের বুকের ভেতর পুড়ে গেল। সেই ছোট্ট বিবিসিকে পেলে পুষে বড় করেছে আবির। সেই পাখিটাকে আজ কত সহজেই ছেড়ে দিল। নতুন গাছে ফুল এসেছে, টকটকে লাল রঙা গোলাপ ফুল। আবির ফুলের কাটা ছিঁড়ে হাতে ফুটিয়ে দিল। হাতে ফিনকি দিয়ে রক্ত বের হলো। সুপ্তির চিঠিখানা মেলে ধরে রক্ত দিয়ে বড় বড় অক্ষরে সুপ্তির নাম লিখল আবির। হাতে চিনচিনে ব্যথা। মনের ব্যথা যেখানে পাহাড় সমান, শরীরের ব্যথা বোধহয় সেখানে বেমানান। চোখ দুটো বন্ধ করতে সুপ্তির হাসি হাসি মায়াবী মুখটা মানসপটে ভেসে উঠল। ঠোঁট দুটো নেড়ে অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, ছেড়েই যখন যাবে এতটা কাছে না আসলেও পারতে সুপ্তি। তোমার আমার বিচ্ছেদই যদি হওয়ার ছিল, মিলনটা এত মধুর না হলেও পারত। সুপ্তির যখন জ্ঞান ফিরল তখন মধ্যরাত। একটানা কতক্ষণ ঘুমিয়েছিল জানে না সুপ্তি, তবে মাথাটা খুব জিমজিম করছে। অতিরিক্ত খিদায় পেটের নাড়ি ভুড়ি ছিঁড়ে যাবার উপক্রম হয়েছে। চোখ ডলে আশেপাশে ভালো করে তাকালো সুপ্তি। এই ঘরটা অচেনা। আচ্ছা, ও এখন কোথায়? কয়টা বাজে? কতক্ষণই বা ঘুমিয়েছিল? আর আবির কোথায়? মাথাটা দুই হাতে চেপে ধরল সুপ্তি। কিছু স্পষ্ট করে মনে পড়ছে না। হতে পারে অতিরিক্ত খিদায় বা ঘুমের জন্য মস্তিষ্ক সুস্থভাবে কাজ করছে না। এই ঘরটাও খুব অন্ধকার। গটগট শব্দ তুলে ফ্যান চলছে। ধীরে ধীরে চোখ বুজল সুপ্তি। বিড়বিড় করে বার কয়েক আবিরকে ডাকলো। ধীরে ধীরে মনে পড়ে গেল বিকালের ঘটনা। দীপ্তির পেটে সৌভিকের বাচ্চা। এই কথাটা জানার পর আবিরের সাথে স্বর্ণছেড়ায় গিয়েছিল সুপ্তি দীপ্তিকে দেখতে। দুদিন বেশ কাটল। তৃতীয় দিন বিকালে প্রতিবেশী এক কাকির সাথে গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিল। কাকা ডাকতেই কাকি চলে গেল। বিকালে ঝিরিঝিরি বাতাসে একাকী হাঁটতে মন্দ লাগছিল না। এই রাস্তাটা পাকা হলেও খুব বেশি গাড়ি চলে না। বড় বড় গাছপালায় ঘেরা নির্জন রাস্তা। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে গিয়েছিল সুপ্তি। হঠাৎ একটা মাইক্রোবাস সুপ্তির সামনে এসে জোরে ব্রেক কষল। একটা মেয়ে মাথা বাড়িয়ে, বড়টিয়া কোন দিক দিয়ে যেতে হয় বিনয়ের সাথে জিজ্ঞেস করলো। সুপ্তি মেয়েটার সাথে কথা বলতে বলতে হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠল। আস্তে আস্তে দু চোখ ঘুমে বুঝে এলো সুপ্তির। শত চেষ্টা করেও চোখ মেলে তাকিয়ে থাকতে পারল না। তারপর আর কিছুই মনে নেই। হুট করে বন্ধ ঘরের দরজা খুলে গেল। সুপ্তি খোলা দরজার দিকে তাকাতেই সৌভিককে দেখে চমকে উঠল। হতবাক হয়ে মুখে হাত চেপে ধরে বলল, আপনি? আবির কোথায়? সৌভিক ঘরের বড় লাইটটা জ্বেলে দিয়ে কেমন করে যেন হাসল। মাথা জাকিয়ে সুপ্তির খুব কাছে চলে এলো। মুখ বাড়িয়ে নাক দিয়ে টেনে নিল সুপ্তির শরীরের মেয়েলি মাতাল করা গ্রাণ। আবেশে দু চোখ বুজে গেল সৌভিকের। সুপ্তির সারা শরীর ঘৃণায় রিরি করে উঠল। সৌভিকের মতিগতি সুবিধার না। প্রচুর ভয় লাগছে সুপ্তির। সৌভিক খাবারের প্লেটটা সুপ্তির মুখের সামনে ধরে বলল, খেয়ে নাও সোনা। পুরো 2 দিন অজ্ঞান ছিলে তুমি। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। সুপ্তি রেগে গেল। চিৎকার করে বলল, আবির কোথায়?
সৌভিকের মাথা আগুন ধরে গেল। দ্বিগুণ স্বরে চেঁচিয়ে বলল, আবির, আবির, আবির। কি এমন আছে ওর মাঝে? আর একবার যদি তোমার মুখে ওর নাম শুনি, খুব খারাপ হয়ে যাবে সুপ্তি। দুদিন অভুক্ত, গলায় দম নেই, তবুও জেদি কণ্ঠে তেজ দেখিয়ে বলল, 100 বার বলবো। কি করবেন আপনি? সৌভিকের ব্রহ্মতালু জ্বলে গেল। দাঁতে দাঁত চেপে বলল, দেখতে চাও কি করব? ওয়েট ওয়েট। সৌভিক সুপ্তির মুখের দিকে ভালো করে তাকালো। সেদিন লেকের পারে হঠাৎ দেখে এই মায়াবী মুখটার প্রেমেরই তো প্রথম পড়েছিল সৌভিক। সুপ্তির মাথা আবিরের নামে রাঙানো সিঁদুর জলজল করছে। আশ্চর্য, দুদিন আগের দেওয়া সিঁদুর এখনো একটুও মোছেনি। সৌভিকের ওই শীতের সিঁদুরটুকু সহ্য হলো না, শরীর জ্বলে গেল। চট করে সুপ্তিকে টেনে ধরে বিছানা থেকে নামালো। সুপ্তি ভাঙা গলায় যতটুকু জোর আছে সবটুকু দিয়ে চিৎকার করে উঠল। সৌভিক যেন এতে খুব মজা পেল। জোর করে পেছন থেকে সুপ্তির কোমর চেপে ধরে সুপ্তির মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে ফিসফিস করে বলল, করো চিৎকার, যত খুশি চিৎকার করো। এই বাংলোর সবাই জানে তুমি আমার মানসিক ভারসাম্যহীন বউ। যতক্ষণ জেগে থাকো সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করা তোমার অভ্যাস। নতুন বাংলোতে আনার আগে তোমাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে এনেছি। তুমি যতই মানুষকে সত্যিটা বলে বেড়াও সুপ্তি, কেউ তোমার কথা বিশ্বাস করবে না। সৌভিকের নোংরা স্পর্শ সুপ্তির কোমরে বিছে পোকার মতো কিলবিল করছে। লজ্জায়, ঘৃণায়, ভয়ে, রাগে, দুঃখে মরে যেতে ইচ্ছে করলো সুপ্তির। জোরে জোরে শব্দ করে কাঁদতে লাগলো। সৌভিকের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পাগলের মতো ছটফট করলো। আফসোস, সৌভিক ভুলেও সুপ্তিকে ছাড়ল না। আরও জোরে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলল, কতদিন কতদিন তোমাকে ভেবে ভেবে আমার রাতগুলো নির্ঘুম কেটেছে। তোমাকে যখন ওই আবিরের সাথে হেসে হেসে কথা বলতে দেখতাম, আমার মাথা আগুন ধরে যেত। সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে ইচ্ছে করত। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা করত। তোমাকে আমি সর্বোচ্চ সুখ দেব সুপ্তি, তবুও এক জীবন তুমি শুধু আমার হয়ে থেকো। সুপ্তি আশ্রে কামড়ে সৌভিককে নাজেহাল করে দিল। তবুও জানোয়ারটা সুপ্তিকে ছাড়ল না, জোকের মতো চেপে ধরে রইল। সুপ্তিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল সৌভিক। নিজেও সুপ্তির উপরে চেপে বসল। সুপ্তির কোমল হাত দুটো মুচড়ে ধরে সুপ্তির চোখে চোখ রেখে বলল, কিসের এত অহংকার তোমার? জানোয়ার, ছাড় আমাকে। আবির জানতে পারলে তোকে মেরেই ফেলবে। আজকের পর থেকে আবির তোমাকে সারা জীবন ঘৃণা করেই বাঁচবে সুপ্তি। আমি সেই ব্যবস্থা করেই এসেছি। সুপ্তি দৃঢ় কণ্ঠে বলল, পাগলের সুখ মনে মনে। আবির আমাকে এতটাই ভালোবাসে, ও জীবনেও আমাকে অবিশ্বাস করবে না। সে জানে তার সুপ্তি তাকে জীবনেও ঠকাবে না। সৌভিক বাঁকা হেসে বলল, তাই নাকি? বাজি ধরবে? সুপ্তি অধৈর্য হয়ে বলল, ছাড় আমাকে। ছাড়ার জন্য তো তোমাকে ধরিনি সুপ্তি। এই তুমি আবিরের নামে এখনো সিঁদুর পরে আছো কেন? সিঁদুর মোছো, সিঁদুর মোছো বলছি। ওয়েট, আমি মুছে দিচ্ছি। সুপ্তি আটকে উঠল, চিৎকার করে বলল, খবরদার শয়তান, তুই আমার সিঁথি স্পর্শ করবি না। সৌভিক সে কথা শুনলে তো জোর করে হাত দিয়ে ঘষে ঘষে সুপ্তি সিঁথির সিঁদুর মুছে দিল। সুপ্তি পাগলের মতো কেঁদে বুক ভাসালো। সৌভিককে সাপসাপান্ত করতে লাগলো। সৌভিকে তাতে কিছুই এলো গেল না। সুপ্তি বারবার ব্যাঘাত ঘটাচ্ছে দেখে সৌভিক বিরক্ত হয়ে সুপ্তির হাত দুটো শক্ত করে বেঁধে নিল। তারপর সাবান জল এনে সুপ্তির লাল রঙা সিঁদুর রাঙা সিঁথি ধুয়ে দিল। খানিক বাদে সিঁথিটা ধবধবে সাদা হয়ে গেল। এতেও সৌভিক ক্ষান্ত দিল না। ড্রয়ার থেকে ব্লেড এনে নিজের হাত কাটল। ফিনকি দিয়ে তীরের মতো রক্ত ছুটল। সেই লাল রঙা রক্ত দিয়ে জোর করে সুপ্তির সাদা সিঁথি রাঙালো। উত্তেজনায় সুপ্তির দম বন্ধ হয়ে এলো।
এর থেকে মরে যাওয়া ঢের ভালো ছিল। অন্তত আবিরের বউ হয়ে মরতে পারত। সবিক সুপ্তির সারা সিথি নিজের রক্ত দিয়ে রাঙিয়ে দিয়ে রক্তমাখা হাত সুপ্তির কাপড়ের আঁচলে মুছতে মুছতে উন্মাদের মতো বলল, ওই আবির তোমাকে 2 টাকার সিঁদুর দিয়ে সিথি রাঙিয়ে দিয়েছিল, আর আমি তোমাকে আমার রক্ত দিয়ে রাঙিয়ে নিজের করে নিলাম। আজ থেকে তুমি শুধুই আমার বউ সুপ্তি, তুমি আর কারো না। কথাটা বলেই জোর করে সুপ্তির কপালে চুমু এঁকে দিল। তারপর চোখ পড়ল সুপ্তির গোলাপি রঙা সুন্দর ঠোঁট জোড়ায়। এই ঠোঁটেই সিলেটের ওই রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আবির সেদিন উন্মাদের মতো চুমু খাচ্ছিল। কথাটা মনে পড়তে সবিকের মাথা আগুন ধরে গেল। জোর করে সুপ্তির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল সবিক। সুপ্তিকে একটুও না আঘাত করে উন্মাদের মতো চুমু খেল। সুপ্তির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই নোংরা নরপিশাচ লোকটার স্পর্শ সুপ্তির শরীরে কাটার মতো ফুটছে। গায়ে আগুন লাগলো বোধহয়। এতটা কষ্ট হতো না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। লোকটা জোর জবরদস্তি করে সুপ্তির নারী শরীর নোংরা করছে। এই নোংরা অপবিত্র শরীর নিয়ে সুপ্তি কি আবিরের সামনে গিয়ে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? সবিকের হাত থেমে নেই। সুপ্তির শাড়ির কুচি ধরে টান দিতেই সুপ্তি হুমড়ি খেয়ে পড়ল। সবিকে আঘাত করার আগে সুপ্তির শরীরে ঝাঁপিয়ে পড়ল সবিক। প্রথমে খাটের সাথে সুপ্তির হাত পা শক্ত করে বেঁধে ফেলল সাইকোটা। তারপর সুপ্তির পরনের পোশাক খুলে ফেলল। সুপ্তি কতভাবে সবিককে নোংরামি করতে মানা করল। চিৎকার করে কাঁদল, মরার ভয় দেখালো, কিছুতেই শুনল না সবিক। ও যেন ওর নিজের মাঝেই নেই। অবুঝ মনটা হারিয়ে গেছে সুপ্তির সুন্দর শরীরের বাঁকে বাঁকে। বাকি রাতটুকু সুপ্তিকে একটুও ব্যথা না দিয়ে শুধু ভালোবেসে গেল সবিক। এত অনাচার, এত পাপ মস্তিষ্ক সহজভাবে হজম করতে পারল না। জ্ঞান হারিয়ে ফেলল সুপ্তি। সবিক ক্লান্ত হয়ে সুপ্তির পাশে শুয়ে পড়ল। ঘোর লাগা দৃষ্টিতে সুপ্তির দিকে তাকিয়ে আত্মতৃপ্তি নিয়ে বলল, এই নারী দেহ মন আজ থেকে শুধুই আমার। ওর দিকে যে কোনো জোরে তাকাবে তাকে আমি মেরে কেটে টুকরো টুকরো করে ফেলব। অনেক কষ্টে এতদিন তার ভালোবাসার মানুষটাকে সহ্য করেছি, আর করব না। এই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ সুপ্তি শুধুই আমার। সকাল হয়ে গেছে। সবিক সুপ্তির ঘুমন্ত চোখে মুখে জলে ছিটা দিতে সুপ্তির জ্ঞান ফিরল। সুপ্তি মিটমিট করে তাকিয়ে সবিকে মুখের উপর ঝুঁকে পড়তে দেখে ডুকরে কেঁদে দিল। সুপ্তির শরীরটাকে রাতের আধারে এই মানুষটা নোংরা অপবিত্র করে দিয়েছে। আর কখনো আবিরের মুখোমুখি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সুপ্তি। ভগবান কেন বারবার সুপ্তির সাথে অন্যায় হতে দেয়? না জানি মানুষটা সুপ্তিকে খুঁজে না পেয়ে কত টেনশনে আছে। মানুষটা সুপ্তিকে খুঁজবে তো এই নরকপুরী থেকে আদৌ মুক্তি মিলবে তো সুপ্তির। সবিক সুপ্তির ঘাড়ে নাক ঘষা আদুরে কণ্ঠে বলল, এত কি ভাবছো সোনা? সুপ্তি আর সরে যাওয়ার ব্যর্থ চেষ্টা করল না। কি হবে সরে গিয়ে? সেই তো আবার জোর জবরদস্তি করবে। সবিক আনমনা হলো, বলল, আমাকে না কেউ ভালোবাসে না সুপ্তি। সবাই করুণা করে, দয়া দেখায়। জানো, সবাই ভালোবাসে আমার মেধা, আমার লোভনীয় চাকরিকে, কিংবা আমার আকর্ষণীয় লাইফস্টাইলকে। সবিকের কথা একটুও শুনতে ইচ্ছে করছে না সুপ্তির। সুপ্তির বিরক্ত মাখা মুখের দিকে তাকিয়ে সবিক মলিন হাসল, বলল, বেশি না, আমাকে একটুখানি ভালোবাসবে সুপ্তি? মরে গেলও না। সবিক মাথা ঝাঁকিয়ে বলল, সত্যিই তো, ভালোবাসা দিয়ে কি করব? শরীরটাই আসল। আমার সৌভাগ্য জোর করেই হোক, তবুও তোমার তুমিটাকে আমি পেয়ে গেছি। আমি তোমায় অনেক সুখে রাখবো সোনা। সুপ্তির চোখের জল মুছে তড়িৎ গতিতে উঠে গেল। ফ্যানের সাথে কাপড় বাঁধতে গেলে সবিক ভয় পেল। ঝাপটে ধরল সুপ্তিকে। সুপ্তি চিৎকার করে বলল, ছাড় আমাকে, ছাড়। আমি তোর চোখের সামনে নিজেকে শেষ করে দেব।
এই নোংরা শরীর নিয়ে আমি আর আবিরের জীবনে ফিরে যাব না। সৌভিক ভয় পেল। শুকনো ঢোক গিলে বলল, এমন করো না সোনা, তুমি নিজের ক্ষতি করলে আমি জাস্ট পাগল হয়ে যাব। তুই মরে যা, তবু আমার কিছু যায় আসে না। সৌভিক অধৈর্য হয়ে বলল, কিন্তু আমার যায় আসে। আবিরের মাঝে কি এমন আছে যা আমার মাঝে নেই? গতকাল রাতে আবিরের থেকে কম সুখ দিয়েছি আমি তোমাকে? অস্বীকার করতে পারবে? অতিরিক্ত ঘৃণায় সুপ্তির গা গুলিয়ে উঠল। রাগে কাঁপতে কাঁপতে বলল, কাপুরুষ, জানোয়ার। ও, শখের পুরুষ শরীর ছুলে হয় ভালোবাসা, আর আমি ছুলে কাপুরুষ, জানোয়ার। সুপ্তি সৌভিকের হাতে জোরে কামড় বসিয়ে দিল। সৌভিক ব্যথায় নীল হয়ে গেল। হাত কেটে গল গল করে রক্ত ঝরে পড়ল। তবুও সুপ্তিকে ছাড়ল না। শুধু শীতল কণ্ঠে বলল, আমার ভালোবাসার রূপ দেখেছ, কিন্তু আমার ভয়ঙ্কর কুৎসিত রূপ এখনো দেখনি সুপ্তি। এমন কিছু করো না যেন সেই রূপ দেখতে বাধ্য হও। সুপ্তি তাচ্ছিল্য করে হাসল। চোখের কোণের জল মুছে নিয়ে বলল, এক কাজ কর, আমাকে বরং নিচের হাতে মেরে ফেল। তোর মতো উন্মাদের সাথে থাকার থেকে মরে যাওয়া ঢের ভালো। আমাকে ভালো না বাসার অপরাধে বেঁচে থাকাই তোমার একমাত্র শাস্তি। কিন্তু আমি যে এই শাস্তি বেশি দিন সহ্য করব না। তোর মতো সাইকোর সাথে থাকার থেকে নিজেকে শেষ করে দেব। সৌভিক ধীর কণ্ঠে বলল, দরকার পড়ে তোমার হাত পা সবসময় বেঁধে রাখবো, তবুও তোমাকে শুধুমাত্র আমার জন্য বেঁচে থাকতে হবে। সৌভিক সুপ্তির ঘুমন্ত মুখের দিকে এক ধ্যানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। হাতে ধরে রাখা খাবারের থালাটা আস্তে করে ট্রি টেবিলের উপর নামিয়ে রাখল। এতক্ষণ সুপ্তিকে নিয়ে দিবা স্বপ্নে সুখের সাগরে বিভোর ছিল সৌভিক। আজ 2 দিন হয়ে যায়, এখনো ভালো করে মেয়েটার জ্ঞান ফিরেনি। অল্প কিছুক্ষণের জন্য মাঝে একবার সুপ্তির জ্ঞান ফিরেছিল। দুর্বল শরীরে সৌভিককে ভয়ার্ত চোখে এক পলক দেখে অতিরিক্ত ভয়ে কথা বলতে বলতে আবারও জ্ঞান হারিয়ে ফেলেছে মেয়েটা। তখন থেকে সুপ্তির পাশে বসে বসে সুপ্তির মায়া মায়া ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কত কিছু ভেবে গেল সৌভিক। ইস, সৌভিকের মিথ্যে ভাবনায় কি তেজ দেখাচ্ছিল মেয়েটা। মরে যাওয়ার হুমকিও দিচ্ছিল বারবার। আচ্ছা, মরে যাওয়া কি এতই সহজ? সুপ্তি চাইলেই মরতে দেবে সৌভিক? সৌভিকের ভেতরের পুরুষ সত্তা বারবার মাথা চাড়া দিয়ে উঠতে চাচ্ছে। একটু একটু করে সুপ্তির নারী শরীরের গভীরে ভালোবাসার আবেশে তলিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু সাহস পাচ্ছে না। সুপ্তির সাথে কোনো অন্যায়ভাবে সুযোগ নিয়ে নিজের লালসা মেটাতেও ইচ্ছে করছে না। সুপ্তির সিঁথিতে ব্রণ নামে পড়া বাসি সিঁদুর এখনো জলজল করছে। সেদিকে তাকিয়েও কিছুক্ষণ আগে কত ভয়ঙ্কর সব ভাবনা ভাবছিল সৌভিক। সত্যিকারের ভালোবাসার মানুষের সাথে কল্পনায় জোর খাটিয়ে সব কিছু করা গেল, বাস্তবে তার কিছুই করা যায় না বোধহয়। সুপ্তিকে এত কাছে পেয়ে সৌভিকের মনটা আনন্দে আত্মহারা। সুপ্তির দিক থেকে ভালোবাসাটা না হয় আস্তে আস্তে হোক, কোনো তাড়া নেই। একদম বর্ডারের পার ঘেঁষে প্রত্যন্ত একটা উপজেলা কেন্দ্রীয় গ্রামে প্রমোশন হয়েছে সৌভিকের। আবির শত চেষ্টা করল ওদের জীবনও খুঁজে বের করতে পারবে না, কারণ সৌভিক সবাইকে মিথ্যে বলেছে যে ওর অন্য জেলায় পোস্টিং হয়েছে। তাছাড়া যে ভুলের বীজ আবিরের মনে বপন করে রেখে এসেছে সৌভিক, সেই ভুল এত তাড়াতাড়ি ভাঙবার নয়। ততদিনে সুপ্তি পুরোপুরি সৌভিকের হয়ে যাবে। সুপ্তি ধীরে ধীরে চোখ খুলে তাকালো। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। সৌভিককে জলজলে দৃষ্টিতে সুপ্তির দিকে দ্বিতীয়বারের মতো তাকিয়ে থাকতে দেখে অতিরিক্ত ভয়ে আটকে উঠল মেয়েটা। সৌভিক কেমন করে যেন হাসলো, বলল, খেয়ে নাও সুপ্তি। সুপ্তি ভীত কণ্ঠে বলল, আবির কোথায়? সৌভিকের মনটা বিতৃষ্ণায় ভরে গেল। বলল, বারবার এক কথা জিজ্ঞেস করো না তো, শুনতে ভালো লাগে না। তাছাড়া
আমরা আজ রাতেই বিয়ে করব, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখো। বিয়ের কথা শুনে ঘৃণায় সুপ্তির গা রিরি করে উঠল। আগুন চোখে সৌভিকের দিকে তাকালো, যেন চোখ দিয়েই ভস্ম করে দেবে। সৌভিক সুপ্তির একটু কাছে সরে আসতে সুপ্তি এক লাফে বিছানার অপর প্রান্তে গিয়ে কাচুমাচু হয়ে বসল। সৌভিক চোখ মুখ কুঁচকে ফেলল, বলল, তোমাকে আমি সত্যিকারের ভালোবাসি সুপ্তি। তোমার সাথে খারাপ কিছু করার অ্যাটেনশন থাকলে এই 2 দিনের ভেতরেই তোর জ্ঞান হারানোর সুযোগই করে ফেলতাম। এখনো যখন তোমার উপর হামলে পড়িনি, আপাতত নিশ্চিন্ত থাকতে পারো। যা হবে সব বিয়ের পর। সুপ্তির ভয় বাড়ল। সৌভিকের চোখ মুখ রক্তলাল। এ কোনো স্বাভাবিক মানুষের চোখ মুখ হতেই পারে না। সৌভিক সুপ্তির কাছে আর একটু সরে বসতেই আবারও লাফিয়ে উঠল সুপ্তি। একটা জল ভর্তি কাচের গ্লাস ছিল টেবিলে। সুপ্তি 1 সেকেন্ডও সময় নিল না, গ্লাসটা হাতে নিয়ে অর্ধেক ভেঙে ফেলল। ভাঙা অংশ নিজের গলায় ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, খবরদার, আমাকে ছোঁয়ার চেষ্টা করলে আমি নিজেকে শেষ করে দেব কিন্তু। সৌভিক ভয় পেল। শুকনো ঢোক চিপে বেকুল হয়ে বলল, তোমার কিছু হলে আমি জাস্ট পাগল হয়ে যাব সুপ্তি। আচ্ছা প্রমিস, তোমাকে আমি স্পর্শ করব না। তবুও ভাঙা গ্লাসটা ফেলে দাও সোনা, যে কোনো সময় গলায় ফুটে যাবে তো। সুপ্তি পাগলের মতো বলল, যাক যাক, তুই সর, তুই সর। বলতে বলতে ফুফিয়ে উঠল সুপ্তি। আশ্চর্য, 2 দিন ধরে সুপ্তি নিখোঁজ। আবির এখনও খোঁজ করছে না কেন? এদিকে না খেতে খেতে শরীর খুব দুর্বল, যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলার প্রবল সম্ভাবনা আছে। না না, জ্ঞান হারালে চলবে না, যে করেই হোক তাকিয়ে থাকতে হবে। সাইকোটা এখনও কিছু করেনি দেখে পরবর্তী সময়ও যে করবে না তার কোনো গ্যারান্টি নেই। পুজো করার জন্য তো আর সুপ্তিকে তুলে আনেনি। সুপ্তি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল, এখান থেকে যদি নিজের ইজ্জত নিয়ে সসম্মানে বের হতে পারে তবেই আবিরের জীবনে ফিরে যাবে সুপ্তি, আর নয়তো নিজেকে শেষ করে দেবে। মাথা এলোমেলো, বুকের ভেতর তীব্র ব্যথা। দীর্ঘক্ষণ অভুক্ত থাকার কারণে শরীরে বিন্দু পরিমাণ শক্তি নেই। সৌভিককে সশরীরে মোকাবেলা করতে হলে কিছু খেয়ে সুস্থ থাকতে হবে। সেই ভাবনা থেকেই খাবার চাইল সুপ্তি। সৌভিক হেসে দিল। ব্যস্ত হাতে খাবারের থালাটা সুপ্তির দিকে বাড়িয়ে দিয়ে বলল, লক্ষ্মী মেয়ে, নাও নাও, শিগগিরই খেয়ে নাও। সুপ্তি হাত বাড়িয়ে থালাটা টেনে নিয়ে গপাগপ খেতে লাগলো। এত জোরে খাওয়ার ফলে হঠাৎ খাবার গলায় ঠেকে কেসে উঠল। সৌভিক ব্যস্ত হয়ে সুপ্তির পিঠের দিকে হাত বাড়াতেই সুপ্তি চট করে সরে গেল। চাপা কণ্ঠে বলল, আমাকে স্পর্শ করার চেষ্টা করলে আমি কিন্তু এই ঘরেই নিজেকে শেষ করে দেব। সৌভিক দমে গেল। মেয়েটা তেজি, সৌভিক জানে, কিন্তু এতটা তেজি আর জেদি জানা ছিল না। বিশ্বাস নেই যে বাঘিনী রূপ ধারণ করেছে যদি হঠাৎ কোনো অঘটন ঘটিয়ে ফেলে। সৌভিক নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। সৌভিক হাত গুটিয়ে নিল। নিজেই সুপ্তির দিকে তাকিয়ে উদাস হয়ে বলতে শুরু করলো, ছোটবেলায় আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না। সারাক্ষণ খেলাধুলা করেই দিন পার হয়ে যেত। মায়ের বয়ফ্রেন্ড ছিল। বাবা বাসায় না থাকলে লোকটা প্রায়ই বাসায় এসে মায়ের সাথে থাকতো। তাই মা আমাকে পড়া নিয়ে কখনো জোর করতো না। আমাকে এত এত খেলনা কিনে দিয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে গভীর প্রেম লীলায় ব্যস্ত থাকতো। আমার অবাধ স্বাধীনতা, এত স্বাধীনতা পেয়ে আমি তো খুশিতে আত্মহারা। যখন ক্লাস 8-এ প্রথম বোর্ড পরীক্ষায় বসলাম, কেমনে কেমনে যেন A+ পেয়ে গেলাম। সে A+ই আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। ততদিনে মায়ের প্রেমিক অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছিল, আর মায়ের কাছে আসতো না। বাবার কাছে মা 2-3 বার সেই প্রেমিকের সাথে ধরা খেয়েছিল। বাবা রকচটা মানুষ হলো, খুব মানসম্মানের ভয় করে চলে। মা চলে গেলে
বাবার মান সম্মান ধুলোয় মিশে যেত। সেই ভয়ে বাবা বারবার মাকে ক্ষমা করে দিয়েছে। বাবা যেহেতু মাকে খুব বেশি সময় দিতে পারত না, এদিকে মায়ের প্রেমিকেরও বিয়ে হয়ে গেছে, আর মায়ের কাছে আসে না। মায়ের বোরিং সময় কাটে না। দুর্ভাগ্যবশত আমার রেজাল্ট ভালো হওয়ার পর মায়ের সমস্ত ধ্যান জ্ঞান হলাম আমি। সারাক্ষণ আমাকে বই নিয়ে বসে থাকতে হতো। ক্লাস 9-এর একটা ছেলেকে ক্লাস 1-2 বাচ্চাদের মতো ট্রিট করতো মা। আমি প্রতিবাদ করলো, মরার ভয় দেখাতো। ভয়ে আমি মায়ের কথা মেনে নিতাম। আমার শৈশবের সোনালি দিনগুলো মা দায়িত্ব নিয়ে নষ্ট করে দিল নিজের হাতে। যে বয়সে বিকালবেলা বন্ধুদের সাথে ক্রিকেট খেলে 4-6 মেরে মাঠ কাঁপানোর কথা, সেই বয়সের বিকালবেলা আমাকে বিরস মুখে বইয়ে মুখ গুজে রাখতে হতো। মা কিন্তু আমাকে অনেক ভালোবাসে, শুধু ভালোবাসাটা ছিল বোধহয় লোক দেখানো। এই যা, ভোরে উঠে পড়ো, প্রাইভেটে যাও, স্কুল করো, বিকালে কোচিং, সন্ধ্যায় প্রাইভেট, আবার রাতে হোমওয়ার্কগুলো করতে হতো। আমার অবসর বলতে শুধু ঘুমের সময়টুকু। প্রত্যেকটা ক্লাসে রুল এক হয়, টপ রেজাল্ট হয়। মা গর্ব করে। বৌদি কাকি সমাজে আমার গুণগান করত, আর তাদের ছেলে মেয়েকে হেয় করত। এতে যে কি পৈশাচিক আনন্দ পেত মা, আমি আজও বুঝতে পারি না। মায়ের গণ্ডি ছাড়লাম ভার্সিটি লাইফে। বুয়েটে চান্স পাওয়ার পর উপভোগ করার মতো একটা জীবন পেলাম, কিন্তু সঙ্গদোষে সেখানেও নষ্ট হয়ে গেলাম। একটানা অনেকগুলো বছর বইয়ে মুখ গুজে পড়ে থাকা এই আমি ওই নষ্ট জীবনকেই জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করলাম। পড়াশোনা শেষ হলো, ভালো চাকরি পেলাম, কিন্তু আমার ভেতরের একটা ভয়ঙ্কর রোগ ততদিনে বাসা বেঁধে ফেলেছে। পড়াশোনায় যেমন মায়ের ভয়ে টার্গেট নিতাম ভালো রেজাল্টের, সেই টার্গেটটা ধীরে ধীরে সব কিছুতেই প্রতিফলিত হতে লাগলো। আমি যা চাই তা আমাকে একদিনের জন্য হলেও পেতেই হবে। তোমাকে দেখতে গিয়ে তোমাকে আমার ভালো লাগলো না। এক দেখায় ভালো লাগলো দীপ্তিকে। তারপর লেকের পারে ব্রোড চোখে মুখে তোমার প্রতি মুগ্ধতা দেখে সেই ক্ষণে তোমাকে আমার প্রচণ্ড ভালো লেগে গেল। মনে হলো এই মেয়েকে আমার করে না পেলে আমার জীবনটাই বৃথা। বাড়িতে আবারও দীপ্তিকে না তোমাকে বিয়ে করার কথা বললাম। আমার সারা জীবন মানসম্মানের ভয় করে চলা বাবা মানল না, বলল দরকার পড়ে বিয়ে ভেঙে দেবে, তবুও বারবার অপমানিত হতে পারবে না। অনেক ভেবে দেখলাম দীপ্তির সাথে বিয়ে হলে তোমাকে মন চাইলেই দেখতে পারবো, কথা বলতে পারবো। সেই আশায় বিয়ে করলাম, কিন্তু কে জানতো পৃথিবীতে এত মানুষ থাকতে বেছে বেছে ব্রোর সাথেই তোমার বিয়ে হবে। তুমি ব্রোর সাথে সুখে আছো, তোমার এই সুখটাই আমি মেনে নিতে পারছিলাম না সুপ্তি। শুধু মনে হতো আমি তোমাকে পেয়েও আমার নিজের দোষে হারিয়ে ফেলেছি, কিন্তু যে কোনো মূল্যে তোমাকে আমার পেতেই হবে। সবিক কথা বলতে বলতে অনেকটা আনমনা হয়ে গিয়েছিল। সুপ্তির সৌভিকের এত কথা শোনার ধৈর্য নেই। ও অস্থির হয়ে সুযোগ খুঁজছিল। সৌভিকের অমনোযোগী হওয়ার সুযোগে কাচের গ্লাসটা শরীরের সবটুকু শক্তি দিয়ে কাপা হাতে সৌভিকের মাথায় গেঁথে দিল সুপ্তি। আচমকা ব্যথা পেয়ে মাথা চেপে ধরে চিৎকার করে উঠল সৌভিক। মাথা কেটে গল গল করে লাল রঙা টাটকা রক্ত বের হলো। সুপ্তি সৌভিকের পকেটে হাত ঢুকিয়ে ফোনটা কেড়ে নিল। এত রক্ত দেখে ওরই ভয় লাগছে, মাথা ঝিমঝিম করছে। শুকনো ঢোক চিপে ব্যস্ত হাতে চোখের জল মুছে একের পর এক আবিরের নাম্বারে ফোন দিতে লাগলো। এই প্রথম তৃণা রানী আবিরের কর্মকাণ্ড দেখে মহাবিরক্ত। আবির দুদিন ধরে ঠিকমতো খাওয়া নেওয়া, শোরুমে যাওয়া বাদ দিয়ে থানায় গিয়ে পড়ে থাকে। একটা চিঠি লিখে সুপ্তি এভাবে চলে যেতে পারে না। যে করে হোক সুপ্তিকে খুঁজে বের করবে আবির। তারপর সুপ্তির চোখে চোখ রেখে প্রশ্ন করবে, কেন আমাকে ফেলে চলে গেলে সুপ্তি?
এত ভালোবাসা, এত আদর, এত সুখ সব কি তবে মিথ্যে ছিল? আবিরের শুধু মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। অনেক দিন আগে চরম ভালোবাসার মুহূর্তে সুপ্তি একবার গল্পচ্ছলে বলেছিল সৌভিক নাকি ওকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। ভালোবাসায় গভীর সমুদ্রে সুখের সাঁতার কাটতে কাটতে আবির সেদিন সুপ্তির কথা এতটা পাত্তা দেয়নি। শুধু বিরক্ত চেপে বলেছিল, তোমাকে ভয় দেখিয়েছে, ওর এত সাহস আছে নাকি তোমাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে যাওয়ার? তবে কি সত্যিই সৌভিক সুপ্তিকে তুলে নিয়ে গেছে? তাহলে ওই চিঠিটা কে লিখেছে? আর সুপ্তির জামা কাপড়ের ব্যাগটাই বা কোথায়? কোনোভাবে সুপ্তিকে ভয় দেখিয়ে চিঠিটা লেখায়নি তো সৌভিক? না না, ভয় কিভাবে দেখাবে? কখনো তো সুপ্তির চোখ মুখ দেখে মনে হয়নি ও ভয় পেয়েছে। 24 ঘন্টা না গেলে মিসিং ডায়েরি করা যায় না। আজ সকালে আবারও থানায় গিয়েছিল আবির। পুলিশ আশ্বাস দিয়েছে সুপ্তিকে খুঁজে দেখবে। আবির শুধু একবার সুপ্তির মুখোমুখি দাঁড়াবে, সুপ্তির চোখের দিকে তাকিয়ে দুটো প্রশ্ন করবে। সুপ্তি যদি সৌভিককে নিয়ে সুখে থাকে তাহলে আবির আর ওদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে না। আর যদি আবিরের সাথে সংসার করতে চায়, ওদের মাঝে যা কিছু হয়ে যাক না কেন, সুপ্তিকে ফিরিয়ে আনবেই আবির। আরও একবার সুযোগ দেবে। এই মেয়েটা আবিরের ভালো থাকার অক্সিজেন। ওকে ছেড়ে থাকা মানেই নিজেকে হারিয়ে ফেলা। কথাগুলো আপন মনে ভাবতে ভাবতে বুক পকেটে সেলফোনটা বেজে উঠল। ফোনটা লাগাতার বাজতেই থাকলো। আবিরের এই মুহূর্তে ফোনটা একটুও ধরতে ইচ্ছে করলো না। সুপ্তি ছেড়ে যাওয়ার পর থেকে অনেকে আবিরকে ফোন দিয়ে খোঁজখবর নেয়। কেউ আবার খোঁচা দিয়ে আবিরের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। আবির নাকি অকেজো, বউ পালতে পারে না, এর জন্যই তো একে একে দুটো বউ ছেড়ে গেল। এসব কথা শুনলে লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করে, রাগ হয় খুব, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারে না, শুধু নীরবে শুনে যেতে হয়। ফোনটা তার স্বরে বেজেই চলেছে। আবির বিরক্ত হয়ে ফোনটা সুইচ অফ করে দিতে গিয়ে স্ক্রিনে সৌভিকের নাম্বার দেখে চমকে উঠল। 1 সেকেন্ডও সময় নিল না, কাপা হাতে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। সুপ্তি শব্দ করে কেঁদে দিল। মনে হলো, আহা, কত যুগ ধরে এই জাদুকরী কণ্ঠস্বর শোনে না সুপ্তি। অতিরিক্ত কান্নার ফলে শরীর ফুলে ফুলে উঠছে। অস্ফুট স্বরে ফুঁফিয়ে বলল, আবির, আমাকে বাঁচাও। সুপ্তি আবিরের বুকের ভেতর কি যেন কামড়ে ধরল। মনের ভেতর ঘূর্ণিঝড় বয়ে গেল। ব্যাকুল হয়ে বলল, এই সুপ্তি, এই কি হয়েছে তোমার? বলো না সোনা। আমাকে না বলে কয়ে কোথায় চলে গেছো তুমি? সুপ্তির কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এখন আবিরের বুকে যদি একটু মুখ বুঝতে পারত, তাহলে বোধহয় সব অবসাদ, সব বিষণ্ণতা, সব দুঃখ কষ্ট দূর হয়ে যেত। সুপ্তি হেসকি তুলে বলল, ওই সাইকোটা আমাকে কিডন্যাপ করেছে আবির। এটা কোন জায়গা আমি চিনি না। সাইকোটা বলেছে আমাকে আজ রাতে বিয়ে করবে। আমি মরে যাব আবির, তবুও তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসাবে মানতে পারবো না। তুমি প্লিজ আমাকে বাঁচাও। আমি 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 অতিরিক্ত উত্তেজনায় আবির ঠিকভাবে কথাই বলতে পারল না। সৌভিক এক হাতে রক্ত মাখা মাথা চেপে ধরল। এখনও মাথা চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। অন্য হাত দিয়ে সুপ্তির কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করল। অতিরিক্ত রাগে হিসিয়ে বলল, সুপ্তি, ভালো হবে না কিন্তু, ফোনটা দিয়ে দাও আমাকে। আবির বুক ভরে নিঃশ্বাস নিয়ে স্থির হলো। এত উত্তেজনায় সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। ঠান্ডা মাথায় সুপ্তির সাথে ফোনে কথা বলতে বলতে অন্য হাতে আরেকটা মোবাইল পকেট থেকে টেনে বের করলো। তারপর দ্রুত থানায় ফোন দিল। আবিরের ঘনিষ্ঠ বন্ধু পুলিশ মাহবুবকে সৌভিকের নাম্বারটা দিয়ে লোকেশন ট্র্যাক করতে বলল যত দ্রুত সম্ভব। সুপ্তিকে ভরসা দিয়ে বলল, তুমি চিন্তা করো না সোনা, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। সৌভিক অবশেষে সুপ্তির হাত থেকে ফোনটা কেড়ে নিতে সক্ষম হলো। ফোনটা কেটে দিল না,
বিকট শব্দে হা হা করে হাসল। সৌভিকের হাসির শব্দ শুনে আবিরের রাগে দুঃখে খুবই শরীর জ্বলে গেল। সাইকোটা এখন যদি হাতের নাগালে থাকতো, নির্ঘাত খুন করে ফেলতো আবির। সৌভিক এক হাত দিয়ে মাথা চেপে ধরল, অন্য হাত দিয়ে কানে ফোন চেপে ধরল। আবিরের মনে সন্দেহের বীজ শক্তপোক্তভাবে ঢুকানোর জন্য মিথ্যে করে দৃঢ় কণ্ঠে বলল, হেই ব্রো, 2 দিন মানে 24 ঘন্টারও বেশি সময় ধরে তোমার আদরের বউ আমার আদরগুলো গভীরভাবে উপভোগ করেছে। একদম খাসা মাল, বুঝলে? শেষের কথাটা বলতে বলতে চোখ দুটো আবেশে বুঝে ফেলল সৌভিক। আবিরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, তবে দমে গেল না। চিৎকার করে বলল, সুপ্তির সম্পর্কে আরেকটা আজে বাজে কথা বললে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো রে কুত্তা। সৌভিকের হাসি চওড়া হলো। শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে বলল, হেই ব্রো, তুমি এত রেগে যাচ্ছ কেন? দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে 24 ঘন্টা এক ঘরে আছি, অথচ আমাদের ভেতরে কিছু হবে না। এটা কখনো সম্ভব? আচ্ছা তুমিই বলো তো, বিয়ের ঠিক কতদিন পরে সুপ্তিকে গভীরভাবে স্পর্শ করেছিলে? ওর মতো মিষ্টি একটা মেয়ের কাছ থেকে নিজের কামুক পুরুষকে ঠিক কতক্ষণ সামলে রাখতে পেরেছিলে তুমি? সৌভিক ফোনে কথা বলছিল। দেয়ালে টং টং করে বাজতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে হঠাৎ সুপ্তির দিকে চোখ পড়তে ভয়ার্ত চোখে তাকিয়ে থমকে গেল সৌভিক। অনুভূতি শূন্য হয়ে কানে ফোনটা চেপে ধরে বেকুল হয়ে চিৎকার করে বলল, এই সুপ্তি, ফুলদানিটা হাত থেকে ফেলে দাও প্লিজ, মাথায় লেগে যাবে কিন্তু। আমার কথা শুনো সুপ্তি, এত ভারী ফুলদানি তোমার মাথায় লেগে গেলে তোমাকে বাঁচানো যাবে না। এই তুমি ঠিক কি চাইছো বলো তো? 2 দিন তোমাকে আমার কাছে আটকে রেখেছে, অথচ তোমার শরীরে একটা ফুলের টোকা পর্যন্ত দেইনি। বিয়ে না করে হয়তো তোমাকে ছোবও না। আমি সারা দুনিয়ার কাছে খারাপ হতে পারি সুপ্তি, শুধুমাত্র তোমার ব্যাপারে আমার খারাপ কোনো ইন্টেনশন নেই। সুপ্তি কাঁদতে কাঁদতে ফুলদানিটা নিজের মাথা বরাবর তাক করে ধরল। হেসকে তুলে বলল, একটু আগে কি বললি তুই? আমাকে সত্যিই ভোগ করেছিস? সৌভিক আটকে উঠল, অস্থির হয়ে বলল, না না সোনা, গড প্রমিস, বিশ্বাস করো আমার কথা। তুমি 2 দিন অজ্ঞান ছিলে সুপ্তি। তোমার জ্ঞান ফিরে না দেখে টেনশনেই তো আমার মাথা কাজ করছিল না, পাগল পাগল লাগছিল। তাছাড়া তোমার সাথে সারাক্ষণ একজন মেয়ে নার্স ছিল। তাহলে আবিরকে মিথ্যে কথা বললি কেন? আমি তো শুধু ব্রোর মনে সন্দেহের, এতটুকু বলেই থেমে গেল সৌভিক। ও শিট, 2 চোখ শক্ত করে বুঝে ফেলল সৌভিক। বড্ড ভুল হয়ে গেছে। আবির যে এখনো লাইনে আছে, অতিরিক্ত ভয়ে সৌভিকের মাথাতেই ছিল না। চট করে ফোনটা কেটে দিল সৌভিক। ফোনের ওপাশে আবির স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওই সাইকোটা এখনও যে সুপ্তির কোনো ক্ষতি করেনি, ভাবতেই মনটা আনন্দে ভরে উঠল। চোখ মুখ মুছে টাকার গাড়ির চাবিটা নিয়ে হন্তদন্ত পায়ে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল আবির। যেহেতু সৌভিকের মোবাইল চালু ছিল, মাহবুবের টিমের লোকদের সুপ্তির লোকেশন পেতে খুব বেশি সময় লাগলো না। সুপ্তির একটা ছবি ও সুপ্তির বর্তমান ঠিকানা সেই উপজেলা থানার পুলিশকে দ্রুত সেন্ড করে দিয়ে যত দ্রুত সম্ভব সুপ্তিকে উদ্ধার করতে বলল। তারপর বিস্তারিত মেল করে দিল। 20 মিনিটেরও কম সময়ে পুলিশ বাহিনী বাংলোতে পৌঁছে গেল। ম্যাপ অনুযায়ী দোতলায় উঠে প্রতিটা ঘরে খুঁজতে লাগলো। অবশেষে একটা ঘরে সৌভিক সুপ্তিকে একসাথে পাওয়া গেল। সৌভিক পুলিশ দেখে চমকে উঠল, চাপা কণ্ঠে বলল, আপনারা কার অনুমতি নিয়ে এখানে এসেছেন? পুলিশ সৌভিকের শার্টের কলার চেপে ধরল, বলল, আগে থানায় চল, পরে বোঝাচ্ছি কার অনুমতি নিয়ে এসেছি। সৌভিক চিৎকার করে বলল, থানায় যাব মানে কি? এই মেয়েটা আমার বিয়ে করা মানসিক ভারসাম্যহীন বউ। এই দেখুন, আবল তাবল বকতে বকতে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। কোনো সুস্থ মানুষ তার স্বামীর মাথা ফাটিয়ে রক্ত বের করে দেয়? সৌভিক একটুও ভয় না পেয়ে এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথাগুলো এক নাগারে বলল। সুপ্তি অতিরিক্ত রাগে দুঃখে ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলো। চোখ দুটো দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়ছে। সুপ্তি ঘরের এক কোণে হাঁটুতে মুখ গুজে গুটিসুটি মেরে বসে আছে। পুলিশ সুপ্তির মুখোমুখি হাঁটু মুড়ে বসলো। সৌভিককে দেখিয়ে বলল, এই লোকটা আপনার কি হয়? সুপ্তি মায়া মায়া কান্নারত মুখ তুলে তাকালো।
কাপা কণ্ঠে বলল, আমার কিছুই হয় না। সম্পর্ক অমানুষটা আমার ছোট বোনের হাজব্যান্ড। সৌভিক খেপে গেল, মৃদু ধমকে বলল, আশ্চর্য, তুমি মিথ্যা কথা বলছো কেন সুপ্তি? সুপ্তির ইচ্ছে করছে সৌভিককে ইচ্ছে মতো থাপ্পড় মারতে। নোংরামি সীমা অনেক আগে অতিক্রম করে ফেলেছে। এত মিথ্যা কথা অকপটে কিভাবে বলতে পারে এই অমানুষটা? ওর কি একটুও ভয় করে না? সুপ্তির তো শুনেই মাথা চক্কর দিয়ে উঠছে, গা গুলাচ্ছে। দুজন কনস্টেবল সৌভিককে ধরে ফেলল, বলল, আগে থানায় চল, পরে সত্যি মিথ্যা যাচাই করা যাবে। সৌভিককে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে শার্টের কলার চেপে ধরে হিড়হিড়িয়ে টানতে টানতে নিয়ে গেল। একজন মহিলা পুলিশ এগিয়ে এলো, সুপ্তিকে বলল, আপনিও আমাদের সাথে চলুন। যতক্ষণ না আপনার বাড়ির লোক নিতে আসছে ততক্ষণ পুলিশ হেফাজতে থাকবেন। সুপ্তি চোখের জল মুছে উঠে দাঁড়ালো। সৌভিক যেতে যেতে সুপ্তির দিকে আগুন চোখে তাকালো। চোখ রাঙিয়ে গাঢ় কণ্ঠে চিৎকার করে বলল, কাজটা তুমি একটুও ভালো করলে না সুপ্তি। একদিন আগে হোক আর পরে আমি তো জেল থেকে বের হবই। সেদিন হয় একসাথে দুজন বাঁচবো, না হয় একসাথেই মরবো। আমি একাকী কষ্টে থেকে তোমাকে ব্রোর সাথে সুখে থাকতে দেব ভাবলে কিভাবে? সৌভিকের থ্রেট শুনে অতিরিক্ত ভয়ে অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠল সুপ্তির। সাইকোটা যে আবিরের সাথে সুপ্তিকে সুখে থাকতে দেবে না বেশ বোঝা হয়ে গেছে। সুপ্তি একটা কাঠের চেয়ারে মাথা নিচু করে বসেছিল। সেই ভোরে থানায় এসেছে ওরা। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে, এখনো আবির এসে পৌঁছায়নি। দুবার ফোনে কথা হয়েছে, বলেছে আরেকটু ধৈর্য ধরে বসে থাকো, আমি আসছি। পথ তো ফুরায় না। সুপ্তি, সেই চিরচেনা কণ্ঠস্বর একদম বকে এসে লাগলো। সুপ্তি মাথা তুলে তাকালো। আবিরকে সশরীরে দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চোখের কোণে জল জমলো। মনে হলো কত যুগ পর মানুষটাকে দেখলো মেয়েটা। আবিরও নিঃশব্দে কাঁদছে। চোখের জল আটকাতে আলতো করে চোখ দুটো বন্ধ করে ফেললো আবির। তারপর ছলছল চোখে সুপ্তির দিকে তাকিয়ে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে আস্তে করে সুপ্তির দিকে দুই হাত বাড়িয়ে দিল। সুপ্তির চোখে জল, মুখে হাসি ফুটে উঠল। দৌড়ে গিয়ে আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। আবির ব্যালেন্স রাখতে পারল না। সুপ্তিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কয়েক পা পিছিয়ে গেল। সুপ্তির মাথায়, কপালে, চোখে, মুখে, গালে পাগলের মতো অজস্র চুমু খেয়ে অস্ফুট স্বরে বলল, তুমি ঠিক আছো তো সোনা? সুপ্তি ঠোঁট কামড়ে ধরে কান্না আটকালো। থেমে থেমে বলল, আমি একটুও ঠিক নেই আবির, একটুও না। তুমি পাশে না থাকলে আমি বড্ড এলোমেলো হয়ে যাই। আমার সব কিছু অর্থহীন মনে হয়। কবে, কখন, কিভাবে তোমাকে আমি এতটা ভালোবেসে ফেললাম বলো তো? উত্তরে কিছুই বলল না আবির। শুধু আরও একটু গভীরভাবে সুপ্তির মাথাটা বুকের সাথে চেপে ধরল। দুটো দিন কি অশান্তিতেই না ছিল মানুষটা। এখন সুপ্তিকে এত কাছে পেয়ে সুপ্তির কোমল স্পর্শ গায়ে মেখে মনের ভেতর কি যে শান্তি লাগছে। বুকের ভেতর অনাবিল সুখ সুখ অনুভূতি। আবির বলল, তোমাকে হারিয়ে আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম সুপ্তি। শুধু মনে হতো আমি কি মানুষ চিনতে ভুল করলাম। না না সুপ্তি, আমি আমার মনের মানুষ চিনতে একদম ভুল করিনি। ভুলটা ছিল আমার চোখের আর বোঝার। সুপ্তি মুখ তুলে তাকালো। আবিরের চোখে চোখ রেখে বিষণ্ণ কণ্ঠে বলল, তুমি আমায় বিশ্বাস করো তো আবির? আবির আত্মবিশ্বাসী ও দৃঢ় কণ্ঠে বলল, নিজের থেকেও বেশি। সমস্ত পৃথিবী উল্টে গেল, আমি তোমাকে কখনো অবিশ্বাস করব না সুপ্তি, কখনোই না। আমাদের বিচ্ছেদের গল্পটা বোধহয় ক্ষণস্থায়ীভাবে লেখা হয়েছিল। চিরস্থায়ী হলে আমরা কেউ কাউকে ছাড়া বোধহয় বাঁচতাম না। দুজন একে অপরকে দেখে গোরের মাঝে চলে গিয়েছিল। এটা থানা। আবিরের খেয়াল হতেই সুপ্তিকে আস্তে করে ছেড়ে দিল। তারপর সুপ্তির এক হাত শক্ত করে চেপে ধরল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। আবির সৌভিকের সাথে দেখা করতে চাইল। একজন কনস্টেবল আবিরকে নিয়ে গেল। সৌভিকও অন্য একটা রুমে পুলিশ হেফাজতে বসেছিল। সঠিক প্রমাণের অভাবে এখনও জেলে ভরা হয়নি। আবিরকে দেখে তড়াক করে দাঁড়ালো সৌভিক। আবির সৌভিকের সামনে দাঁড়িয়ে সুপ্তির কাঁধ জড়িয়ে ধরল। এই স্পর্শটুকু সহ্য হলো না সৌভিকের।
বুকের ভেতর জ্বলে পুড়ে গেল। আবিরের স্পর্শ গায়ে মেখেও কি স্থির হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। চোখে মুখে ভয়ের কোনো ছাপ নেই, উল্টো আবিরের পুরুষালী স্পর্শটুকু পেয়ে যেন খুব স্বস্তি পাচ্ছে। তাহলে সৌভিক ছুতে গেলে অমন করে মরার ভয় দেখাতো কেন সুপ্তি? কেনই বা আটকে উঠত? আর কেনই বা সবসময় চোখে মুখে ভয় লেপ্টে থাকতো? সৌভিক কি দেখতে এতই অসুন্দর? না তো, আবিরের থেকেও বেশি সুন্দর ও মেধাবী। তারপরও কেন সুপ্তি সৌভিককে সহ্য করতে পারে না? একটু ভালোবাসলে, একটু ছুঁয়ে দিলে কি এমন ক্ষতি হতো? আবির সুপ্তিকে ছেড়ে আচমকা সৌভিকের শার্টের কলার এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। তারপর আরেক হাত দিয়ে এলোপাতাড়ি সৌভিকের গালে মাথায় থাপড়াতে লাগলো। সৌভিক টু শব্দটিও করল না। বা খাড়া হয়ে সুপ্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মায়েরগুলো হজম করে নিল। আবির ক্লান্ত হয়ে সৌভিককে ছেড়ে দিল। সৌভিকের মাথার রক্ত শুকিয়ে গেছে। মাথায় গেঁথে থাকা কাঁচগুলো খুলে দিয়ে মাথা ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আবিরের চোখে মুখে একরাশ ঘৃণা। দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমার ভাই বলতো ঘৃণা লাগছে সৌভিক। ছি, তুই এত জঘন্য একটা কাজ কিভাবে করতে পারলি? তোকে আমি এমনি এমনি ছাড়ব না। সুপ্তিকে দিয়ে নারী নির্যাতনের, অপহরণের আর মানহানির কেস দেওয়াবো। দেখব তোকে কে ছাড়ায়। সরকারি চাকরির দাপটে এত ঘৃণ্য একটা অপরাধ করেছিস না তুই? শুধু জেল হোক, তোর সাদের চাকরিটাও চলে যাবে। তুই আমার কলিজায় হাত দিয়েছিস সৌভিক। আমি তোকে যে কি করব রে, তুই ভাবতেও পারছিস না। সুপ্তির হাতের লেখা নকল করে একটা চিঠি লিখবি আর কাউকে দিয়ে সুপ্তির জামা কাপড় চুরি করে নিয়ে গেলে আমি বোকার মতো সুপ্তিকে ভুল বুঝে হাত পা গুটিয়ে বসে থাকবো? ভাবলি কিভাবে? সুপ্তি যদি সত্যি সত্যি চলেও যেত, তবুও সুপ্তিকে আমার সামনাসামনি যেভাবেই হোক দাঁড় করাতাম আমি। ওর চোখের দিকে তাকিয়ে মুখ থেকে সত্যিটা শুনে তবেই ছাড়তাম। এত ভালোবাসা, এত মায়া, এত আদর, এত সুখ কখনো মিথ্যা হতে পারে না। আর একটা কথা, সুপ্তির জামা কাপড়ের ব্যাগটা তুই কার কাছ থেকে পেয়েছিস? তোর বাবার দিব্যি? সত্যি করে বলবি। সৌভিক এক সেকেন্ডও সময় নিল না, বলল সুপ্তির মা নিজে দিয়েছে। বলেই বাঁকা চোখে সুপ্তির দিকে তাকিয়ে নিঃশব্দ হাসলো সৌভিক। সুপ্তি চমকে উঠল। মা? মা দিয়েছে? কিন্তু কেন? আবিরও বেশ অবাক হয়েছে। সুপ্তিকে ভরসা দিয়ে বলল, মন খারাপ করো না সুপ্তি, তবে উনি যদি সত্যি এই কাজটা করে থাকে ওনাকে এর জবাব দিতেই হবে। আবির সুপ্তিকে নিয়ে চলে যেতে সৌভিক শান্ত হয়ে থম মেরে বসে পড়ল। সেই যে সুস্থ স্বাভাবিক একটা ছেলে বসলো আর নিজের ইচ্ছেতে উঠল না, কারোর সাথে কথাও বলল না। সুপ্তিকে হারিয়ে এবার না সত্যি সত্যি পাগল হয়ে যায় ছেলেটা। ভালো না বাসুক, দয়া দেখিয়েও সুপ্তি যদি সৌভিকের কাছে থেকে যেত, সৌভিকের জীবনটা আজ অন্যরকম সুন্দর হতে পারত। গাড়িতে উঠেই সুপ্তিকে নিজের কাছে টেনে নিল আবির। সুপ্তি নিচু কণ্ঠে বলল, ছাড়ো, আমি স্নান করব। তারপর আবির সে কথা শুনলে তো? 2 দিন সুপ্তিবিহীন ছিল, অথচ 2 চোখ মনে হয়েছে। এত ধৈর্য নেই আবিরের। সুপ্তির অধরে অধর রাখতেই ছটফটিয়ে উঠল সুপ্তি। আবির সুপ্তির কোমরটা আরেকটু শক্ত করে চেপে ধরতেই ধীরে ধীরে সুপ্তির ছটফটানি কমে এলো। আবিরের তীব্র ভালোবাসার কাছে সমস্ত দুঃখ, কষ্ট, ভয়, হতাশা ধুয়ে মুছে বিলীন হয়ে গেল। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটির বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।